আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ মেহেদী হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং তোমাদের অর্থাৎ ভিশন হিউম্যানিটিস এর ইনস্ট্রাক্টর হিসেবে এখানে আমি আপাতত আছি। তো আগামী আমাদের মেইন টার্গেট হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তোমরা অবশ্যই আমাদের থাম্বনেইল অথবা আমাদের যে ট্যাগটা আছে সেখানে দেখতেই পাচ্ছ যে আমরা ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেন অ্যানালাইসিস সেই ক্লাসটা নিয়ে আজকে আসছি। তো কোশ্চেন অ্যানালাইসিস ক্ষেত্রে আমরা সবার আগে বুঝতে হবে আসলে কোশ্চেন কোথা থেকে আসে অথবা কোন টপিক থেকে বারবার কোশ্চেন রিপিট হয়। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তোমার এক্সাম অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ, আশা করি। এবং সেই সাথে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা আসলে আমার লাইভটা ঠিক মতো হচ্ছে কিনা, অর্থাৎ শুনতে পাচ্ছ কিনা অথবা দেখতে পাচ্ছ কিনা, এভরিথিং সবকিছু ঠিক আছে কিনা এটা নিয়ে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, ঠিক আছে? এবং সেই সাথে তোমাদের পরিচিত ফ্রেন্ডস বা ক্লোজ যদি কেউ থাকে তাহলে অবশ্যই তাদেরকে অবশ্যই মেনশন করে দিবা, যাতে আজকে ক্লাসটা তারা মিস না করে, ঠিক আছে? কজ আজকে আমরা কোশ্চেন অ্যানালাইসিস মানে তো বুঝো একটা ইউনিভার্সিটি এক্সাম কেমন হবে। তো সেই কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য আসলে তোমার প্রিভিয়াস এক্সাম গুলো ভালো মতো দেখতে হবে, চেক করতে হবে, এবং সেইটার উপর আগামী প্রিপারেশন গুলো নিতে হবে। সো এটার জন্য আসলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা এটা শেয়ার করতে পারো এবং তোমাদের ক্লোজ ফ্রেন্ডস যারা আছে তাদেরকে এইটা সম্পর্কিত একটু জানিয়ে দিতে পারো। তো এটার জন্য আমি অবশ্যই ফার্স্টে তোমাদেরকে বলে রাখি, তোমাদের এক্সাম অর্থাৎ তোমরা লাস্ট লেটেস্ট আপডেটটা জেনেছো, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা হবে নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক অথবা মিডিল পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর 15 এক পর্যন্ত এক্সামটা হতে পারে। কারণ তোমরা অবশ্যই জানো আমাদের ন্যাশনাল ইলেকশন যেটা সেটা হচ্ছে এই বছরে অর্থাৎ আগামী বছরে 26শে ফেব্রুয়ারিতে হবে। সো ইউনিভার্সিটি অথরিটি চিন্তা করছেন যে ওই টাইমে যেহেতু অনেক প্রকার ঝামেলা হতে পারে, সো তার আগে সবগুলো শেষ করে সবকিছু কমপ্লিট করে রেখে দিবে এটা। তো এটা টাইপ অফ টাফ একটা ম্যাটার হয়ে যায় সবার জন্য, কারণ অনেকে চিন্তা করছে হয়তো বা মার্চে অথবা এপ্রিলে এক্সামটা হবে, এবং মার্চেও হওয়ার সম্ভাবনা নাই, কারণ তোমরা জানো এবছর ইলেকশনের পর আবার রোজা শুরু হচ্ছে এবং রোজার পর থেকে ঈদ। সো একটা লং টার্ম একটা গ্যাপ থাকার পসিবিলিটি থাকা ছিল বা সম্ভাবনা ছিল, বাট এটা আসলে হচ্ছে না আপাতত, সরি ফর দ্যাট। যে তোমাদের এক্সামটা অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখের ভিতরে মোটামুটি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমাদের আসলে সেইভাবে আগাইতে হবে এবং সেইভাবে প্রিপারেশন নিতে হবে। এই যে শর্ট পিরিয়ড 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ আমরা 1.5 মাস ধরে নিতে পারি, এই 1.5 মাসের ভিতরে আসলে তোমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত এবং পড়াশোনা কত বেশি টেকনিক্যালি হলে তোমার জন্য পুরো পড়াশোনাটা অনেক বেশি সহজ হবে, হ্যাঁ, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং অ্যাডমিশন এমন একটা জিনিস, তোমরা যদি ফার্স্ট টাইম স্লিপ করো, সো তোমাদের 1 বছর ওয়েট করতে হবে। এই 1 বছরের ভিতরে যে কতগুলো পেইন, কত বেশি মানে কি বলবো, একটা ব্যাড সিচুয়েশন তোমাকে ফেস করতে হবে, তোমার ফ্যামিলি থেকে হতে পারে, তোমার রিলেটিভস বা আশপাশ এনভায়রনমেন্ট তোমাকে আসলে এত বেশি ইফেক্ট করবে, নেগেটিভলি ইফেক্ট করবে, যেটা আসলে অনেকের পক্ষে নেওয়া পসিবল হয় না। এই যে তোমরা আসলে দেখে থাকো মাঝে মাঝে সুইসাইড করতেছে স্টুডেন্টরা বিভিন্ন ইউনিভার্সিটি চান্স না পাওয়ার জন্য। সো আমরা চাই না আমাদের কোন স্টুডেন্ট অথবা আমাদের কোনো ছোট ভাই বোন এই ধরনের কোনো সিচুয়েশন ফেস করুক। এই জন্য আমরা আসলে 1.5 মাস আমরা টাইম পাবো ইনশাল্লাহ। এবং আমাদের ভিশন হিউম্যানিটিস এই প্ল্যাটফর্ম তোমাদের ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি এই দুইটা পার্টিকুলার ইউনিভার্সিটির জন্য কমপ্লিটলি ডেডিকেট থাকবে ইনশাল্লাহ। তোমরা যদি আমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকো, আমাদের শিডিউল ওয়াইজ আমরা সবগুলো দিয়ে দেবো, কখন কোন ক্লাসগুলো হবে, কিভাবে লেসন প্ল্যান গুলো দিয়ে দেবো কোথায়, এবং সেই অনুসারে আমাদের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। তো অবশ্যই তোমরা আমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাথে থাকবে এবং আমরা আশা করি খুব ভালো একটা ফিডব্যাক তোমরা ইনশাল্লাহ পাবে। এবং আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে, আমাদের ফার্স্ট ক্লাস আজকে আমরা রেখেছি ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন অ্যানালাইসিস, বিশেষ করে আমরা 24-25 এবং 23-24 সেশনের যে কোশ্চেন গুলো সেইভাবে সেখানে আসলে সেই এক্সাম গুলোতে কোথা থেকে কোশ্চেন গুলো আসছে, কোন টপিক গুলোতে বারবার টাচ করছে, বাংলা, ইংলিশ, জিকে, সো এই বিষয়গুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? তো আমরা আসলে একটু তোমরা যারা পরিচিত কেউ যদি থাকে, তোমাদের কোনো ফ্রেন্ডস বা কেউ যদি থাকে, তোমরা তাদেরকে জানিয়ে দিতে পারো, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের ক্লাসটা আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে জানো। কারণ ইম্পর্টেন্ট কেন আমি ভালো করে বলে দিয়েছি, যে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস মানে একটা ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস করা মানে কি, তার এ টু জেড ব্যাকডেট জেনে নেওয়া, আসলে তার বংশ পরিচয় কেমন, তুমি কোনো মানুষের সাথে বিহেভ করবা বা ব্যবহার করবা আগে থেকে জেনে নিতে হবে সে মানুষটি কেমন হতে পারে, কোন নেচারের হতে হবে, সো কোন নেচারের হতে পারে। এইটা যদি তোমার জানা থাকে তো অবশ্যই তুমি ওই মানুষের সাথে ওইভাবে বিহেভ করতে পারবা। ঠিক একইভাবে একটা ইউনিভার্সিটি কোশ্চেন কোন টপিক থেকে বারবার তোমাকে টাচ করবে, কোন টপিক থেকে কোশ্চেনগুলো রিপিট হবে। অবশ্য বর্তমান যে কোশ্চেনগুলো হয় রিপিট খুব কম হয়, বাট ওই যে বললাম একটা সাইড থেকে বারবার কোশ্চেন আসে, এই জিনিসগুলোকে ধরতে শিখতে হবে। তাহলে দেখবো তোমার পড়াশোনাটা অনেক বেশি শর্ট হয়ে আসবে, অনেক বেশি টেকনিক্যাল হয়ে আসবে। এবং পড়াশোনা টেকনিক্যাল হয়ে আসা মানে কি, তোমার জন্য এভরিথিং ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইজি ফর ইউ। সো আমি আশা করবো তোমরা এখনো যারা যারা জয়েন করো না সবাই কাইন্ডলি জয়েন করো, বুঝছো? আমরা ক্লাসটা শুরু করতেছি। আমাদের যে ফার্স্ট যেটা হওয়ার কথা, আমরা মোটামুটি তোমাদের টার্গেট দিয়ে 1.0
এটা শুরু করতেছি আজকে থেকে, এবং তোমরা আশা করি সবাই পাশে থাকবে ইনশাল্লাহ। এবং ফার্স্টে যেটা কোশ্চেন অ্যানালাইসিস সেটা শুরু করবো। তো কোশ্চেন অ্যানালাইসিস যে বিষয়টা সেটা আমি আগে থেকে বলে রেখে আমরা আজকে ফার্স্ট ইংলিশ ক্লাসটাতে শুরু করবো। হ্যাঁ, ইংলিশ ক্লাসটাতে শুরু করতেছি। সো এটার জন্য অবশ্য ইংলিশে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসছে আমরা সেগুলো একটু দেখে নেব। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যে বিষয় কোশ্চেনগুলো একটু দেখি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোশ্চেনগুলো আসছে। আমরা যদি 2024-25 সেশনের কোশ্চেনগুলো দেখি, 2024-25 এই সেশনের কোশ্চেনগুলো যদি একটু দেখি, আমাদের ফার্স্ট কোশ্চেন কি ছিল দেখো, মেনি পিপল ড্যাশ। আমি কোশ্চেনগুলো লিখি, ঠিক আছে? মেনি পিপল, এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, ফেক নিউজ, ফেক নিউজ, one social media, হ্যাঁ। আচ্ছা, which, আবার এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, by checking, হ্যাঁ, CHECKING, by checking carefully the source of information, অর্থাৎ এখানে কি বলছে দেখো, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ ওয়ান সোশ্যাল মিডিয়া, অনেকে কি সোশ্যাল মিডিয়াতে কি ফেক নিউজ গুলো স্প্রেড করে। হ্যাঁ, তো আমাদের এইগুলো আসলে অপশনে কি কি আছে আমরা একটু দেখি, ঠিক আছে? সো তোমার অপশনে আছে দেখো, প্রথম যে অপশনটা সেটা হচ্ছে স্প্রেড আইডেন্টিফাই। তাহলে শুধু স্প্রেড এবং আইডেন্টিফাই এই দুটো আমরা চেক করে দেখেন আসে কিনা। মেনি পিপল স্প্রেড ফেক নিউজ, হ্যাঁ, স্প্রেড এটা যায়। তো ওয়ান সোশ্যাল মিডিয়া হুইচ, এরপরে যে অপশনটা আছে আইডেন্টিফাই, হুইচ আইডেন্টিফাই বাই চেকিং। তাহলে এখানে যদি আমরা আইডেন্টিফাই দিই, হুইচ আইডেন্টিফাই, এটা কি হবে? হবে না। তাহলে কি ফার্স্ট অপশনটা হবে না। আচ্ছা, আমরা যদি সেকেন্ড অপশনে যাই, মেনি পিপল আর স্প্রেডিং, এখানে কি আছে? আর স্প্রেডিং অপশনে আছে সেকেন্ড অপশনে। তো এখানে যদি আমরা দিই আর স্প্রেডিং ফেক নিউজ, এটাও লিটল বিট হতে পারে, কিন্তু আমাদের সেকেন্ড পার্টটাও দেখতে হবে, কারণ এখানে দুইটা পার্ট, একটা পার্ট, দুইটা পার্টই আমাদেরকে দেখতে হবে। তাহলে আর স্প্রেডিং ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ আইডেন্টিফাইড, তাহলে তুমি দেখো এখানে কি আছে? আর স্প্রেডিং। তাহলে আর স্প্রেডিং এবং আইডেন্টিফাইড দুইটা ডিফারেন্ট থিং, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, একটা হচ্ছে কি পাস্ট ফর্মে। সো একই সেন্টেন্সের ভিতর দুইটা একই টাইপের ক্লজ যদি হয়, সেখানে তুমি ডিফারেন্ট অর্থাৎ টেন্স ইউজ করতে পারবে না, ঠিক আছে? সো এখানে কি হবে? আর স্প্রেডিং আইডেন্টিফাইড দুইটাই কি হবে না। আচ্ছা, তারপর যদি আমরা আসি স্প্রেড এবং ক্যান বি আইডেন্টিফাইড, তুমি দেখো স্প্রেড এবং ক্যান বি আইডেন্টিফাইড, এখানে যদি স্প্রেড দিই, এখানে যদি ক্যান বি আইডেন্টিফাইড, তাহলে আমরা একটু সেন্টেন্সের ফার্স্ট থেকে দেখি, মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ক্যান বি আইডেন্টিফাইড। আবার ভালো করে শোনো, হুইচ ক্যান বি আইডেন্টিফাইড। তাহলে এখানে দেখো স্প্রেড ক্যান বি আইডেন্টিফাইড দুইটাই কি প্রেজেন্ট ফর্মে আছে না, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে। সো এইটা হচ্ছে কারেক্ট আনসার। সো মেনি পিপল স্প্রেড fake news which can be identified, ঠিক আছে? তাহলে এখানে জিনিসটা কি ক্লিয়ার তোমাদের কাছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। তুমি যখন কোশ্চেন করবা তখন সব অ্যান্সার গুলো পড়তে হবে এবং সব অ্যান্সারের সাথে ম্যাচ করে দেখতে হবে আসলে কোনটার সাথে চাই। এখানে যদি প্রেজেন্ট হয় এটাও প্রেজেন্ট বানাইতে হবে, হ্যাঁ, কারণ কি রিলেটিভ প্রোনাউন এটা প্রিন্সিপাল যে ক্লজটা সেটাকে ফলো করবে সিম্পলি। তো এটা যদি পাস্ট হয় এটা তুমি তো পাস্ট দিতে হবে, এটা যদি ফিউচার হয় এটা ফিউচারে এভাবে কনভার্ট করতে হবে। সো এইভাবে তোমার কোশ্চেনে অ্যান্সার গুলো হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এর ভিতরে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি তোমাদের কোনো ক্লোজ যে ফ্রেন্ডস আছে বা ক্লাসমেট যদি কেউ থাকে যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, তাদের জন্য এটা উপকার হতে পারে, তোমরা তাদেরকে মেনশন করে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো certain diseases can be successfully treated এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, detected in an initial stage, অর্থাৎ বলতেছে কিছু সিরিয়াস ডিজিজ যেগুলা আসলে ট্রিটমেন্ট পসিবল, হ্যাঁ,
এগুলো হচ্ছে সাকসেসফুলি এগুলো কিউর করা পসিবল যদি সেটা আর্লি স্টেজে ডিটেক্ট করা যায়। তাহলে তুমি দেখো আমাদের অপশনে কি কি, আমি যদি বলি সার্টেন ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, তাহলে এখানে কি হইতে পারে, যদি যদি এটাকে ইনিশিয়াল স্টেজে কি ডিটেক্ট করা যায়। হ্যাঁ, যদি ডিটেক্ট করা যায় তাহলে কি, এখন অপশন কি কি আছে, ইফ আছে, লেস্ট আছে, ওয়েদার আছে, আনলেস আছে। এখন তুমি দেখো আনলেস মানে কি, যদি না, তাহলে যদি না ডিটেক্ট করা যায় এটা এমন হবে, হবে না। ওয়েদার, ওয়েদার মানে কি, তারপর হচ্ছে লেস্ট, এটাও সেম ওইরকম কাহিনী, কিন্তু অপশন আছে ইফ, ইফটা ধরে কি বোঝায়, ইফ শুধুমাত্র যদি বোঝায়, ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যদি এটা ইনিশিয়াল স্টেজে কি ডিটেক্ট করা যায় তাহলে সার্টেন ডিজিজ ক্যান বি সাকসেসফুলি কি ট্রিটেড। ঠিক আছে, তাহলে অ্যানসারটা কি হবে, ইফ হবে। আচ্ছা, আমরা নেক্সট এমসিকিউ তে চলে যাই। ওকে, তাহলে দেখো, সরি ফর দ্যাট। আচ্ছা, থার্ড অপশন কোশ্চেন যেটা, আই ড্যাশ টু call the customer service. I dash to call the customer service of my bank all morning. Yes, all morning, but I cannot get through. But I cannot get through. ঠিক আছে, এটা বলছে। আচ্ছা, I dash to call the customer service. So এটা দেখো, but I cannot get through. So এটা হচ্ছে I cannot get through. এটা কোন ফর্মে আছে দেখো, প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে তোমার অপশনে কি কি আছে, had been trying, had been trying যেটা পাস্ট ফর্মে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যে ফর্মটা, would be trying কন্ডিশনাল ফর্মে, tried পাস্ট ফর্মে সিম্পল পাস্ট, আর লাস্টের অপশনটা আছে have been trying। তাহলে have been trying এটা কি প্রেজেন্ট ফর্ম না, অর্থাৎ টেন্সের প্রেজেন্ট ফর্ম না। এটাও দেখো I cannot get through, so cannot এটা কি প্রেজেন্ট ফর্মে না, তাহলে আগেরটাও প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে এখানে কি হবে, I have been trying। ঠিক আছে, এখানে কি হবে, have হবে, কারণ কি দুইটাই প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপর আমাদের নেক্সট যে কোশ্চেনটা আমরা একটু দেখি। ওকে, নেক্সট কোশ্চেন যেটা, the synonym of deviate, অর্থাৎ deviate অর্থাৎ সরে যাওয়া। হ্যাঁ, সো আমরা বলি অনেক সময় যে ডোন্ট deviate from the right path, সঠিক পথ থেকে সরে যেও না। সো deviate শব্দের অর্থ হচ্ছে কি, সরে যাওয়া, অর্থাৎ ডিরেকশন থেকে সরে যাওয়া। সো এই deviate এর সিনোনিম কি হইতে পারে, দেখো কন্টিনিউ, কন্টিনিউ মানে কি, তুমি যে পথে চলতেছো সে পথে সোজা চলা, তার মানে কি তুমি deviate হচ্ছ না। আচ্ছা, পারভেট, পারভেট মানে কি অনুপ্রবেশ করা, এটাও হবে না। তারপর দেখো অল্টারনেট, অল্টারনেট মানে কি পরিবর্তন করা। এখন পরিবর্তন তো নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, বাট ডেভিয়েটটা অলওয়েজ একটু কাইন্ড অফ নেগেটিভ বোঝায়। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাকে ডিসগ্রেস যে অপশনটা আছে সেটা তোমাকে চুজ করতে হবে। তাহলে ডেভিয়েটের সিনোনিম কি হবে, ডিসগ্রেস, ডিসগ্রেস। তো ডিসগ্রেসটা কি, অর্থাৎ তোমার যে ফোকাস পয়েন্ট মূল বস্তু থেকে সরে যাওয়া। তাহলে ডেভিয়েটটা কি, এটাও কি তোমার যে মূল টার্গেট সেটা থেকে সরে যাওয়া, এটা হচ্ছে কি ডেভিয়েট। ক্লিয়ার? ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তারপর দেখো, so he went to the hospital, he went to the hospital after এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, আফটার পর একটা ব্ল্যাঙ্ক আছে, আফটার একটা ব্ল্যাঙ্ক on the head with a bottle। সহজ কথায় বলতে গেলে সে একটা বোতল দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল, হওয়ার পর হসপিটালে গেছে। এখন দেখো এই জিনিসটা যদি আনসার করতে চাই তাহলে সিম্পল কমন সেন্সে বুঝবো, কেউ আমাকে হিট করছে, বোধহয় আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, তারপর হসপিটালে লাগছে, আমি নিজে নিজে তো হিট করে নাই, তাই না? তো এই জিনিসটা বুঝতে হবে, কাইন্ড অফ এটা হচ্ছে প্যাসিভ ফর্মের মতো অনেকটা, বুঝছো? তো এখানে অপশন কি কি আছে, রিসিভ এ হিট। এখন রিসিভ এ হিট বলতে কি বোঝায়, হিটকে গ্রহণ করা, জিনিসটা এখানে কখনো যায় না এর সাথে, কারণ সাংঘর্ষিক হয়ে যায়, কারণ কেউ কখনো স্বেচ্ছায় আঘাতপ্রাপ্ত হতে চায় না প্রথমত। আচ্ছা, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার হিটিং অন দ্য হেড, আফটার হিটিং মানে কি সে নিজেই হিট করছে, জিনিসটা এমন বোঝায় না, সো এটাও হবে না, ক্যান্সেল। আচ্ছা,
তারপর হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার হিট, এটাও হবে না। এবং ফাইনাল হচ্ছে বিং হিট। আচ্ছা আমি যদি বলি এখানে বিং হিট, বিং হিট মানে কি আঘাতপ্রাপ্ত হয়ে, বিং হিট শব্দের অর্থ কি আঘাতপ্রাপ্ত হয়ে, তাহলে সে হসপিটালে গিয়েছিল আঘাতপ্রাপ্ত হয়ে কিসের দ্বারা, অন দ্য হেড উইথ বটল, একটা বোতল দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে সে হসপিটালে গিয়েছে, তাহলে এখানে কি হবে বিং হিট হবে, অর্থাৎ কেউ তাকে হিট করছে তারপর সে আঘাতপ্রাপ্ত হয়েছে তারপর সে হসপিটালে গেছে। সো এখানে বিং হিট অনেকটা প্যাসিভ ফর্মের মধ্যে কাজ করবে এবং এটা হবে এক্সাক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা ওকে, আমরা নেক্সট কোশ্চেন যাব। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটু দেখবো তোমরা আসলে ক্লাস ঠিক মতো করতেছো কিনা। লেটস সি। হ্যাঁ, কতজন ক্লাস করতেছো? ওকে, আহসানুল হক শাওন। আচ্ছা শাওন তুমি লাইভ দেখতেছো, দ্যাটস গুড, ভেরি গুড। সো অনেকেই আছো, কমেন্টস করছো। এবং আচ্ছা তোমার স্টুডেন্ট যারা অর্থাৎ এই বছর অ্যাডমিশন ক্যান্ডিডেটস যারা, সো I would like to request you to join all of you to the class because আর হচ্ছে তোমাদের যেটা সহজ কথা বলতে গেলে আসলে এই যে তোমাদের শর্ট টাইম একটা পিরিয়ড, এই টাইমের ভিতর অনেক কিছু কভার করতে হবে এবং আমাদের এই যে প্ল্যাটফর্ম থেকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ অর্থাৎ তোমাদের রেগুলার একটা সিলেবাস দিয়ে দেওয়া হবে, এই সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো হবে এবং সেগুলো আসলে তোমাদের ক্লাসগুলো হবে এবং রেগুলার এক্সাম পিডিএফ ম্যাটেরিয়াল সবকিছু পাবে। ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো তোমরা এভরিওয়ান শুড জয়েন দ্য ক্লাসেস। ঠিক আছে? আচ্ছা ওকে, নেক্সট আমরা যদি যাই, আমরা নেক্সট অর্থাৎ কোশ্চেন একটু যাই। ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে ইনকারেক্ট স্পেলিংটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে, কোনটা ইনকারেক্ট স্পেলিং অর্থাৎ কোনটা কারেক্ট না সেটা ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা আমি কতগুলো অপশন লিখি, একটু ভালো করে খেয়াল করে দেখো। অ্যাপ্রিহেনশন, APPRE, অ্যাপ্রিহেনশন। হ্যাঁ, আচ্ছা 2 নম্বর অপশন যেটা সেটা হচ্ছে এক্সপ্লেনেশন, প্লেনেশন। ওকে, 3 নম্বর অপশন যেটা হচ্ছে ট্রানকুইলিটি, ট্রানকুইলিটি। আচ্ছা লাস্ট অপশন ইজ ডুপ্লিসিটি, ডুপ্লিসিটি। আচ্ছা এখান থেকে তোমাকে দেখতে হবে কোনটার অর্থাৎ স্পেলিং ইনকারেক্ট অর্থাৎ ভুল কোনটা, আমাকে সেটা দেখতে হবে। তার মানে কি আমাকে যদি ভুলটা যদি চয়েস করতে হয় বাকি তিনটার কারেক্ট যে স্পেলিং সেটা জানতে হবে। এখন তুমি দেখো অ্যাপ্রিহেনশন, APPREHENSION, অ্যাপ্রিহেনশন, তিনটা দেখো, 3 সিলেবাস, অ্যাপ্রিহেনশন। সো তিনটাই কি কারেক্ট আছে। সো এইটা কি আমাদের কোশ্চেনের সাথে যায় না, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে কোনটা ইনকারেক্ট। সেটা যদি আমরা চাই তাহলে এটা কি হবে, এটা কারেক্ট আছে মানে কি এটা আমাদের কোশ্চেন অ্যান্সারের সাথে যাবে না। আচ্ছা তারপর দেখো ট্রানকুইলিটি, ট্রানকুইলিটি কি ট্রানকুইলিটি, এটা কি কারেক্ট। ডুপ্লিসিটি, ডুপ্লিসিটি, তার মানে এটা 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 তিনটাই কি কারেক্ট স্পেলিং আছে বাট আমাদের বের করতে হবে ইনকারেক্ট স্পেলিং। সো সেটার জন্য আমাদের কি করতে হবে, এইটা বাকি একটা থাকে এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন বলে কোনো শব্দ আছে নাই, এক্সপ্লানেশন। সো এটা হবে এক্স এক্সপ্লানেশন, অর্থাৎ এই যে নেই যে শব্দটা এখানে আই, এক্সপ্লেনেশন, এই আইটা আমাদের এখানে কি হবে না, তার মানে ওই যে কোশ্চেনের অ্যান্সার এটা হবে। অর্থাৎ কোনটা ইনকারেক্ট, এক্সপ্লেনেশন যেটা এটা ইনকারেক্ট, কারণ এটার এক্সাক্ট শব্দটা কি এক্সপ্লানেশন। ক্লিয়ার? আচ্ছা কোনো ডাউট আছে কিনা? যদি কারো কোনো ডাউট থাকে বা কোনো কিছু থেকে আমি কমেন্ট সেকশন গুলো চেক করবো। ঠিক আছে? তোমরা কাইন্ডলি কমেন্টে ওখানে লিখে দিও যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, আইদার তুমি বুঝতে পারতেছো কিনা। ঠিক আছে? ওকে ওকে, উইল প্রসিড ফর দ্য নেক্সট কোশ্চেন। ওকে, সো স্টিল তোমরা অনেকে হয়তো বা জয়েন নাও করতে পারো। হ্যাঁ, তো এই ক্লাসটা অবশ্যই এখানে পেজে থাকবে, তোমরা চাইলে নেক্সট অনওয়ার্ডস ক্লাসগুলো আবার দেখতে পারো, রিপিট করতে পারো, কজ এই কোশ্চেন অ্যানালাইসিসটা বেশি ইম্পর্টেন্ট। কারণ কি তুমি যখন একটা কোশ্চেন অ্যানালাইসিস করে পড়বা, অর্থাৎ তোমার দেখো 4টা অপশন থাকে, এই যে 4টা অপশনের ভিতর একটা কারেক্ট থাকবে, 3টা ইনকারেক্ট থাকবে। এখন ওই 3টা কেন ইনকারেক্ট তুমি যদি এইটার এক্সপ্লেনেশন সহ পড়ো, সো তোমার দেখো ওভারঅল 4টা কোশ্চেনে তোমার কি প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো 4টা কোশ্চেন যেকোনো একটা থেকে অর্থাৎ 4টা অপশনের যেকোনো একটা যদি হিট করে ইউ উইল এবল টু কি বলে ওটাকে অ্যান্সার দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে? আচ্ছা আমার নেক্সট যেটা সেটা একটু আগাই। ওকে, সো এরপর যে কোশ্চেনটা আমরা একটু দেখি, এখানে একটা ফার্স্টে ব্ল্যাঙ্ক আছে, দেখো আই অ্যাম মাইনর,
মানে হচ্ছে আমি একটু ছোট, হ্যাঁ এরকম আর কি। সো আই ক্যান নট ড্রাইভ ইয়েট। এখন এই যে ইয়েট, তোমরা আসলে যখন ক্লাস 9-10 থেকে শুরু করছো তখন কিছু ইন্ডিকেটর পড়ছো, ইন্ডিকেটর বুঝছো, অর্থাৎ টেন্স মেকার বা টেন্স ইন্ডিকেটর, যে এই শব্দগুলো থাকলে আমরা সাধারণত ওটাকে ধরে নিব যে ওই টেন্স বোঝাচ্ছে। যেমন আমরা যদি বলি অ্যাগো, বিফোর, সাম ডেজ বিফোর, এরকম যদি শব্দগুলো থাকে, ঠিক আছে, ইয়েস্টারডে, হ্যাঁ, এই শব্দগুলো থাকবে কি বুঝবো, এটা হচ্ছে পাস্ট টেন্স। ঠিক একই ভাবে যদি আমরা দেখি সিন্স, ইয়েট, এই সবগুলো কিন্তু দেখো একই টাইপের কোশ্চেন, হ্যাঁ, সবগুলো প্রেজেন্ট পারফেক্ট কে ইন্ডিকেট করে। সো আমরা ইয়েট যেখানে আছে সেখানে আর সিন্স টাইপের শব্দগুলো বেশি বেশি আনার চেষ্টা করবো, কারণ এটার সাথে ম্যাচ করে। সো আমরা যদি ওই জিনিসটা একটু খেয়াল করি তাহলে দেখবো, দেখো ড্যাশ আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট, আমি এখনো ছোট তাই আমি কি ড্রাইভ করতে পারি না, গাড়ি চালাইতে পারি না। সো এখানে অপশনে কি কি আছে, বিং, আছে, ডিউ আছে, এভিডেন্টলি, এভিডেন্টলি, and last one is since এই চারটা অপশন, বিং, ডিউ, এভিডেন্টলি, সিন্স, এই চারটা অপশন আছে। এখন তুমি ম্যাচ করে দেখো, বিং আই এম মিরর, বিং আই এম মিরর মানে কি, এটা কি কখন হয়, কোন সেন্টেন্স গ্রামাটিক্যালি যদি বলি অথবা সেন্টেন্স মিনিং ওয়াইজ বলি একটা সাথে যায় না। তারপর যদি আমরা বলি এভিডেন্টলি, আই এম মিরর, সেটাও কি ম্যাচ করে না। ওকে, ডিউ আই এম মিরর, ডিউ আই এম মিরর কোন শব্দ আছে, ডিউ টু একটা শব্দ হয়, যে ডিউ টু দ্যাট, ডিউ টু দিস, এই টাইপের সেন্টেন্স গুলো কনস্ট্রাকটিভলি আমরা অ্যারেঞ্জ করতে পারি। বাট যদি ডিউ আই এম মিরর হবে না, কারণ কি, এইটা হচ্ছে একটা কন্ডিশনাল টাইপ সেন্টেন্স। ভালো করে খেয়াল করে দেখো, কন্ডিশনাল টাইপ সেন্টেন্স কেন, যে ইফ যুক্ত সেন্টেন্স গুলো যদি থাকে তারপরে কি কমা দিয়ে নেক্সট একটা কি, অর্থাৎ আমাদের প্রিন্সিপাল ক্লজ, সো একটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। এই সেন্টেন্স গ্রামাটিক্যাল অনুযায়ী আমাদের এখানে কি হবে, ইফ, ইফ অথবা কি, সরি সিন্স, এটা কি হবে, সিন্স হবে। সিন্স মানে কি, যেহেতু, সিন্স আই এম মাইনর, যেহেতু আমি ছোট, আই ক্যান নট ড্রাইভ ইয়েট, আমি এখনো পর্যন্ত কি গাড়ি চালাইতে পারি না, দ্যাটস ইট। সো এখানে কি হবে, সিন্স হবে। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, ওকে, উইল প্রসিড টু দ্য নেক্সট কোশ্চেন। আচ্ছা, এরপর দেখো, টু হ্যাভ কোল্ড ফিট, আমরা ইডিয়ম এন্ড ফ্রেজ পড়ছি। সো ইডিয়ম এন্ড ফ্রেজে কি বোঝায়, একটা দুইটা অথবা তিনটা শব্দগুচ্ছ, একটা দেখতে অন্য সেন্টেন্সের মতো, বাট দ্যাট ডাজন্ট কন্টেইন এনি ভার্ব। সো এটাকে আমরা বলি ইডিয়ম এন্ড ফ্রেজ, ঠিক আছে। সো এগুলোর আসলে মিনিং গুলো জানা প্রয়োজন। একটা ইডিয়ম ফ্রেজ লাস্ট ইয়ারে যে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আসছে সেটা হচ্ছে কোল্ড ফিট। আমরা যদি দেখি কোল্ড ফিট, সো কোল্ড ফিট শব্দের অর্থটা কি, ইডিয়ম ফ্রেজের অর্থটা কি, দেখো এখানে কি কি অপশন আছে, টু ফিল ফিট, টু ফিল কোল্ড একটা আছে, দ্বিতীয় হচ্ছে টু বিকাম বিজি, তারপর হচ্ছে টু বিকাম নার্ভাস, এবং লাস্ট ওয়ান ইজ টু ডিসঅ্যাগ্রি। আচ্ছা, তো কোল্ড ফিট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দেখে একটু নার্ভাস ফিল করা, অথবা কিছুটা সংকুচিত হওয়া, কিছুটা দুর্বল অনুভব করা, হ্যাঁ, কোল্ড ফিট যেটাকে শব্দের অর্থ। সো এই ইডিয়ম ফ্রেজ আমরা ডিরেক্টলি কোনটা নিব, টু বিকাম নার্ভাস। ক্লিয়ার? কারণ আমরা জানি কি কোল্ড ফিট শব্দের অর্থ কি, কোল্ড ফিট শব্দের অর্থ ভীত হয়ে পড়া, একটু নার্ভাস হয়ে পড়া, উইক হয়ে পড়া। সো এটার সাথে এই অ্যান্সারটা যাবে, টু বিকাম নার্ভাস। ক্লিয়ার? আচ্ছা, এখন অন্য অপশন গুলো দেখো, টু ফিল কোল্ড, ঠান্ডা ঠান্ডা অনুভব করা, এটার সাথে চাই না আসলে। আচ্ছা, তারপর হচ্ছে টু বিকাম বিজি, ব্যস্ত হয়ে পড়া, এবং ফাইনাল হচ্ছে টু ডিসঅ্যাগ্রি, অর্থাৎ অসম্মতি দেওয়া। তো এটার সাথে তিনটার সাথে যায় না, যাটা কোনটার সাথে, টু বিকাম নার্ভাস। ক্লিয়ার? ওকে, ওকে, নেক্সট কোশ্চেন যেটা, সো নেক্সট কোশ্চেনে টাইপ অফ কনজাংশন ইউজ করতে হবে, অর্থাৎ এগুলো মিনিং গুলো জানতে হবে। এখন দেখো, আমরা যদি ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক আছে, নেক্সট কোশ্চেন ফার্স্টে কি ব্ল্যাঙ্ক, সো ড্যাশ দ্য হাসেল, HUSTLS, হাসেলস এন্ড বুসেলস। হাসেলস এন্ড বুসেলস মানে কি, ব্যস্ততা, জাঁকজমক, মানে প্রচুর গ্যাদারিং এরকম। অফ দ্য সিটি, she has found a peaceful park, মানে আমরা বলি না, এত বেশি জ্যাম, এত বেশি গ্যাদারিং, এত বেশি ঘনবসতি, এর ভিতরেও সে একটা পার্ক খুঁজে পেয়েছে, মানে
শান্তিপূর্ণ, ঠান্ডা, চুপচাপ, নিরিবিলি একটা পার্ক খুঁজে পেয়েছে। সো আমাদের অপশনে কি আছে দেখো, এখন এইখানে এমন একটা শব্দ বসাইতে হবে যেটা মেইনটা হবে যে এত কিছুর মধ্যেও, কি বললাম, এত কিছুর মধ্যেও সে একটা পার্ক খুঁজে পেয়েছে। তাহলে এখানে অপশনগুলোতে কি কি আছে আমরা দেখো। ফার্স্ট অপশন দেখো, অলদো। অলদো, অলদো মানে কি, যদিও। যদিও যদিও অলদো দ্য হাসল এন্ড বাসল অফ দ্য সিটি, হয় কখনো? হবে না। আচ্ছা, এরপর আছে সিন্স। সিন্স দ্য হাসল এন্ড বাসল অফ দ্য সিটি, যেহেতু শহরের জনকীর্ণতা বা শহরের ব্যস্ততা এর ভিতরে এটা পেয়েছি, এটা হয়? হবে না। তাহলে এমন কিছু শব্দ এখানে ইউজ করতে হবে, অপশনের সাথে ম্যাচ করে নিতে হবে। যে মনে করো যে এত কিছুর মধ্যেও সে একটা নিরিবিলি বা শান্ত পার্ক খুঁজে পেয়েছে। তো এত কিছুর মতো, তাহলে এইটার এক্সাক্ট মিনিং কোনটা আসে? অ্যামেজড। AMIDS, অ্যামেজড। এই অ্যামেজ শব্দের অর্থ কি? মধ্যে, মানে এত কিছুর মধ্যেও, ঠিক আছে, এত ব্যস্ততা, এত জনকীর্ণতা বা এত ঘনবসতি, এই সব কিছুর মধ্যেও কি, সিটি সিটি এরিয়াতে এত কিছুর মধ্যেও সে একটা পিসফুল পার্ক খুঁজে পেয়েছে। তাহলে আমাদের এক্সাক্ট অ্যান্সার হবে অ্যামেজড। ক্লিয়ার আমার কথা? ওকে, সো আমরা নেক্সট কোশ্চেন একটু দেই। আচ্ছা, তোমাদের কোনো জানা কোনো কিছু কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে করতে পারো, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশন ডিরেক্টলি কোশ্চেন করতে পারো। If you have anything to ask me, please kindly you can ask me right now. কোনো কোশ্চেন? এনিথিং? ঠিক আছে, আমরা তোমাদের কোশ্চেনের অ্যান্সারটাও দিব, সাথে সাথে এইগুলো সলভ করতে থাকবো। তাহলে হবে কি, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, সেগুলা অনেকটা সলভ হবে। আচ্ছা, আমরা তাহলে নেক্সট একটু যাই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখি। হ্যাঁ, ওকে, সো আমরা যদি একটু দেখি যে কোশ্চেনগুলো একটু দেখি। ইফ ইফ রানা had not been imprisoned, if Rana had not been imprisoned, মানে কি, রানাকে যদি জেলখানার ভিতর না পড়া হতো, হ্যাঁ, জেলখানায় যায় না, সো হি ড্যাশ এ হিরো। অনেকে দেখো না, বিশেষ করে বর্তমান রাজনৈতিক বা পলিটিক্যাল যে সিচুয়েশন, এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু আসলে ঘটে আমরা দেখি। কারণ অনেকে চিন্তা করে যে কেউ যদি বেশি জেল খাটে, অথবা সে ভালো কাজ করে হোক বা অকাম করে হোক, জেল যে খাটবে সে হিরো হয়ে চলে আসবে। সো সিচুয়েশন বিংস লাইক দ্যাট, যে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, যদি সে জেলের ভিতর না যাইতো, ঠিক আছে, তখন কি হইতো? হি ড্যাশ এ হিরো। সো এই ক্ষেত্রে কোনটা হবে? could not have become, এটা একটা অপশন আছে। তারপর হচ্ছে এটা আরেকটা অপশন, had not become, তারপর হচ্ছে will not become, তারপর হচ্ছে লাস্ট অপশন যেটা has not become। তাহলে দেখো, ইফ যুক্ত যে সেন্টেন্স গুলো আমরা যদি প্রথমেই পাই, তাহলে সেটাকে কি করতে হবে? কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে রাখতে হবে বা দেখতে হবে। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন নাকি থার্ড কন্ডিশন, এটা দেখতে হবে। তার ফার্স্ট কন্ডিশন আমরা কি জানি? ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম যদি হয়, তাহলে কি সেকেন্ড ফর্মে সাবজেক্ট প্লাস কি ফিউচার ফর্মে এটা হবে, শ্যাল অথবা উইল, এই জাতীয় স্ট্রাকচার গুলো আসবে। ঠিক একই ভাবে আমরা যদি দেখি, যদি তোমার ইফ প্লাস যে পাস্ট যে পারফেক্ট যে ফর্মটা, ইফ প্লাস হ্যাড নট বিন, এই টাইপের যে পাস্ট পারফেক্ট যে ফর্মটা যদি থাকে, তাহলে আমাদের রানা হ্যাড নট বিন মানে কি, হ্যাড নট বিন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্মে আছে। সো ইফ প্লাস পাস্ট পারফেক্ট ফর্ম যদি থাকে, তাহলে আমাদের নেক্সট কি হবে? সাবজেক্ট প্লাস উড, কুড, ঠিক আছে, নরমালি আমরা উড ইউজ করি, উড হ্যাভ নট বিন, এরকম টাইপের স্ট্রাকচার গুলো আসবে। তাহলে কি হবে? উড হ্যাভ নট বিন, কেন উড প্লাস হ্যাভ প্লাস ভি3, এই ফর্মটা আসবে। সো আমরা যদি এই স্ট্রাকচারটা একটু দেখি, সেখানে কি আসবে? ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, তাহলে আমাদের কি ওই যে পারফেক্ট পার্টিসিপল যেটা, অর্থাৎ উড হ্যাভ নট যে ফর্মটা, যেটা সেটা নিতে হবে। তার প্রথম কি হচ্ছে? হ্যাড নট বিকাম, হ্যাড নট বিকাম, এটা কি হবে? হবে না। কেন হবে না? কারণ কি আমায় উড নিয়ে আসতে হবে প্রথমত, এটা হবে না। উড নট হ্যাভ বিকাম, এটা কি টাইপ অফ মিলে গেছে না?
অর্থাৎ উড নট, উড আছে, তারপর হচ্ছে হ্যাভ আছে, তার ভিতরে আছে বিন কি বা বিকাম কি ভিতরে। সো এইটার সাথে এটা ম্যাচ করে। তাহলে আমরা যদি বসি ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড হি উড নট হ্যাভ বিকাম এ হিরো। যদি সে জেলের ভিতরে না যাইতো সে হিরো হতো না। ঠিক আছে, দ্যাটস ইট। আর বাকিগুলো কেন হবে না? কারণ এখানে উইল আছে, সো উইলের সাথে এটা ম্যাচ করে না। হ্যাজ আছে, হ্যাজের সাথে কি ম্যাচ করে না। ওকে, সো এইটাই, এটা হচ্ছে কন্ডিশনাল থেকে আসছে যে কোশ্চেনগুলো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে একটু দেখি, আমরা লাস্ট ইয়ারে অর্থাৎ একটা একাডেমিতে তোমাদেরকে পড়িয়েছিলাম, সরি তোমাদেরকে না, তোমাদের প্রিভিয়াস ইয়ারে যারা আছে ওদেরকে পড়িয়েছিলাম যে ফিগারস অফ স্পেস। ফিগারস অফ স্পেসের ভিতরে অনেকগুলা টাইপস আছে, অনেক প্রকারভেদ আছে। তার ভিতরে দেখো আমরা ফিগারস অফ স্পেস নিয়ে যদি হালকা একটু বলি, ফিগারস অফ স্পেস, হ্যাঁ, ফিগারস অফ স্পেস। আচ্ছা, তো এইটার ভিতরে অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন দেখো আইরনি আছে, আইরনি হচ্ছে একটা পার্ট, ফিগারস অফ স্পেসের একটা পার্ট। তারপর হচ্ছে মেটাফোর, মেটাফোর এটা হচ্ছে ফিগারস অফ স্পেসের আরেকটা পার্ট। তারপর হচ্ছে সিমিলি আছে, সিমিলি আছে, এবং পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন। এইগুলো ডিফারেন্ট টাইপস বা এগুলো সবগুলো কি ফিগারস অফ স্পেসের ক্লাসিফিকেশন। তাহলে এই ক্লাসিফিকেশন বা ফিগারস অফ স্পেস যদি আমাদের পড়া থাকে তাহলে যে কোনো সেন্টেন্স থেকে আমরা এটা বুঝতে পারবো। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন যেটা দেখো, এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে she has a heart, heart of gold, she has a heart of gold। তার এটা কি স্বর্ণের মানে কি আত্মা, স্বর্ণের মন। তো আমরা বলি না অনেক বড় মনের অধিকারী এমন মানুষগুলো। সো এটা আসলে কি মানে কিছুটা রূপক অর্থে বোঝানো হয়েছে, হ্যাঁ। অর্থাৎ এক্স্যাক্টলি তার হার্ট কিন্তু স্বর্ণের না, আমরা ব্লাড এন্ড ফ্লেশ দিয়ে কিন্তু হিউম্যান বডি তৈরি। সো তার হার্ট অফ ব্লাড এন্ড ফ্লেশ, স্পেশালি কার্ডিয়াক মাসেল তার হার্টে তৈরি হবে। বাট এইখানে হি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। এই যে হার্ট অফ গোল্ড এটা হচ্ছে কোন ফিগারস অফ স্পিচের ভিতরে পড়বে? দেখো আইরনি, মেটাফোর, সিমিলি, পার্সনিফিকেশন, আমি আগেই বলেছি এটা হচ্ছে এক্সাক্ট হার্ট অফ গোল্ড হবে না। এটা কি জাস্ট মেটাফোর অর্থে ব্যবহৃত হয়েছে, রূপক অর্থে। ঠিক আছে, আমরা যেটাকে বলি রূপক অর্থে, তাহলে এটা কি হবে? মেটাফোর। তাহলে কি ফিগারস অফ স্পিচ বুঝতে পারছো? আচ্ছা, এই জিনিসগুলো মনে করো আমরা জাস্ট আজকে কোশ্চেনগুলো তোমাদেরকে রিপিট করে দিচ্ছি অথবা কোশ্চেন এক্সপ্লেইন করে দিচ্ছি, আসলে কোথা থেকে কিভাবে পড়তে হবে কি হবে। এইগুলো হচ্ছে টপিক ওয়াইজ একটা একটা ধরে ধরে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো নেক্সট ক্লাসগুলোতে। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনের দিকে একটু খেয়াল করি। ওকে, তোমাদের মেবি একটু কষ্ট হতেই পারে, বাট স্টিল এটা হচ্ছে একটু সলভ করা প্রয়োজন, হ্যাঁ। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস, অ্যান্টোনিম, অ্যান্টোনিম অফ রিগোরাস, রিগোরাস, রিগোরাস অনেকটা কি মানে স্ট্রিক, রাফ বা রুড যেটাকে বলা হয়, হ্যাঁ, অর্থাৎ অনেক বেশি কঠিন, মানে কি কঠোর মেজাজের এমন কিছু। সো রিগোরাসের অ্যান্টোনিম তাহলে কি হবে? যে সহজ সরল মনের অধিকারী বা যে সহজ সরল অনেক বেশি কি আরামদায়ক, কমফোর্টেবল, ফ্লেক্সিবল, এই টাইপের শব্দগুলো তো আসবে। তাহলে আচ্ছা, তাহলে আমাদের অপশনে কি কি আছে? ফার্স্ট অপশন দেখো, চ্যালেঞ্জিং, মানে কি অনেকটা কষ্টকর। তার রিগোরাসের সিনোনিম হয়ে যায় না, আমাদের চাইছে কি অ্যান্টোনিম, সো এটা হবে না। ওকে, দেন র্যাভেনাস, র্যাভেনাস, হ্যাঁ, র্যাভেনাস শব্দের অর্থ কি? এটাও টাইপ অফ মনে করো যে কঠিন এক প্রকারে, হ্যাঁ, কঠিন মনের অধিকারী সেটা। আচ্ছা, তারপর হচ্ছে কি ডমিনেটিং, ডমিনেটিং। আচ্ছা, ডমিনেটিং মানে কি তুমি হচ্ছে কাউকে সাপ্রেস করে রাখো, কাউকে ডমিনেট করে রাখো, কারোর উপর তুমি প্রভাব বিস্তার করো, এটাকে হচ্ছে ডমিনেটিং ভাব বা রিগোরাস একটা মেন্টালিটি। সো দিস থিংস আর গেটিং সিমিলারিটিস। ওকে, সো এটার একটাও কি হবে না। আচ্ছা, তাহলে কি চাইছে? অ্যান্টোনিম চাইছে। সো লাস্ট অপশন যেটা সেটা হচ্ছে ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে আরামদায়ক, তুমি যা যে তোমাকে স্পেস দেয়, হ্যাঁ, যে হচ্ছে নরমাল বা ভেরি সিম্পল। সো এটা হচ্ছে এটার অ্যান্সার, অর্থাৎ কি হবে? ফ্লেক্সিবল হবে। ঠিক আছে, রিগোরাসের অ্যান্টোনিম কি হবে? ফ্লেক্সিবল হবে। ক্লিয়ার? তো তুমি যখন পড়বা এই তিনটার শব্দের অর্থাৎ ভোকাবুলারি যদি তুমি জানো তাহলে কি তোমার জন্য অ্যান্সার করতে খুবই ইজি হবে। সো ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি এক্সাম যখন দিবা তার আগে তোমার ভোকাবুলারিটা অনেক বেশি এনরিচ করতে হবে, অনেক বেশি বাড়াইতে হবে। কারণ ভোকাবুলারি তুমি জানলে অনেক মিনিং একসাথে করতে পারবা, তোমাদের কোশ্চেন সলভিং সিস্টেমটা অনেক বেশি ইজিয়ার হবে। ঠিক আছে, অন্যদের থেকে। সো ভোকাবুলারি অনেক বেশি জানলে অন্যদের থেকে অটোমেটিক্যালি 3 থেকে 4 মার্ক এমনি টাকায় থাকবে। এন্ড ইউ নো
যে ইউনিভার্সিটি বা অ্যাডমিশন এক্সামে 3 থেকে 4 মার্ক হিউজ ম্যাটার, অনেক বেশি গ্যাপ তৈরি করতে পারে, ঠিক আছে? কজ এমন হয়েছে যে সেম নাম্বার পাইছে বাট তারপরও অনেক বেশি ডিফারেন্স হয়ে গেছে, অর্থাৎ পজিশন ডিফারেন্স হলে সেখানে 4 থেকে 5 মার্ক বা 3 থেকে 4 মার্ক ক্যান ক্রিয়েট এ হিউজ গ্যাপ বিটুইন দ্য স্টুডেন্টস। ওকে, আচ্ছা আমরা যদি নেক্সট কোশ্চেন যে যাই, দেখো নেক্সট কোশ্চেন যেটা, মেট মেট মি ড্যাশ দ্য মেট্রো metro station by half an hour, অর্থাৎ আধ ঘন্টার ভিতর, অর্থাৎ আধা ঘন্টার ভিতর যেটাকে বলা হয়, তুমি হচ্ছে আমার সাথে মেট্রো স্টেশনে দেখা করো বা মিট করো। এখন ঢাকা ইউনিভার্সিটি যারা তোমরা এক্সাম দিবা, তোমাদের একদম ঢাকা ইউনিভার্সিটি পাশ দিয়েই কিন্তু মেট্রো স্টেশন গেছে। ইভেন খুব মানে তোমরা অনেক বড় একটা ফ্যাসিলিটি মানে পাইছো, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য আলাদা একটা স্টেশন দেওয়া হয়েছে, প্ল্যাটফর্ম মেট্রোর জন্য। সো এই যে তোমাদের এক্সামে অ্যাপিয়ার করবা, এক্সামে সাকসেসফুলি ভালো রেজাল্ট করতে পারবা, পজিশন আনতে পারবা, সো দে উইল গো টু দ্য মেট্রো স্টেশন, ঠিক আছে? সো এই তোমার অর্থাৎ এই কোশ্চেনের তখন ভ্যালুটা তখন বুঝবা, এই কোশ্চেনে তখন রিয়েল লাইফে ম্যাচ করবা, হ্যাঁ অ্যাপ্লাই করবা। আচ্ছা, তো আমরা যদি আসি মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন হাফ অ্যান আওয়ার, সো এখানে হচ্ছে এটা টাইপ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে ইউজ করতে হবে। অপশনে কি কি আছে দেখো, ইনটু, তারপর হচ্ছে ওয়ান। আচ্ছা, মিট মি ইনটু দ্য মেট্রো স্টেশন হলো কোনো কিছু? দ্যাটস নট, এটা ক্রস দিতে হবে। আচ্ছা, এটা হবে না। আচ্ছা, মিট মি অন দ্য মেট্রো স্টেশন। আচ্ছা, ওয়ান কখন ইউজ করি? আমরা কোন টেবিল, মনে করো যে এটা যদি টেবিল হয়, এরপর যদি অ্যাটাচমেন্ট থাকে অর্থাৎ সংযোগ লেগে থাকে এবং তারপর যদি থাকে, সো দ্য বুক ইজ অন দ্য টেবল, এখানে কি ওয়ান কি লেগে আছে, স্পর্শ করে আছে, তখন কি ওয়ান ইউজ করা হবে। আচ্ছা, তারপর যদি ফর, আরেকটা অপশন আছে ফর, এফ ও আর, ফর, ফর মানে কি জন্য, মিট মি ফর দ্য মেট্রো স্টেশন, ইজ ইট রাইট নেইবার, এটা হবে না। আচ্ছা, লাস্ট ওয়ান ইজ এট, মিট মি এট দ্য মেট্রো স্টেশন। কেন? কারণ আমরা এই মেট্রো স্টেশন কি একটা প্লেস, এটা কি বলা হয় একটা প্লেস, তাহলে জায়গার আগে কি হবে, এট হবে। আচ্ছা, এট, ইন, এই দুই ক্ষেত্রে আরো বেশি ভ্যারিয়েশন আছে, ডিফারেন্স আছে। কি কি দেখো, যদি ছোট জায়গা হয়, আবার বলতেছি যদি ছোট জায়গা হয় তখন কি এট ইউজ করব, আর যদি বড় জায়গার ক্ষেত্রে অর্থাৎ বড় জায়গার পূর্বে কি ইন ইউজ করব। যে আই লিভ এট ঢাকা ইউনিভার্সিটি ইন ঢাকা ডিস্ট্রিক্ট। সো দেখো, ইন ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা ডিস্ট্রিক্ট কি একটা বড় জায়গা, সো এর আগে ইন ব্যবহার করতে হবে। আর এট ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেটা কি ছোট, ঠিক আছে? আচ্ছা, ক্যাম্পাসের ক্ষেত্রে অবশ্যই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিফারেন্ট হবে, বাট আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি যে ছোট জায়গার ক্ষেত্রে এট হবে এবং বড় জায়গার ক্ষেত্রে কি হবে, ইন হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের অপশন কি হবে, এট হবে। ক্লিয়ার? এখানে মিট মি এট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। ক্লিয়ার? আধ ঘন্টার ভিতরে তুমি অবশ্যই আমার সাথে মিট করবা। ওকে, তাহলে আমরা নেক্সট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যাই, সেটা হচ্ছে দা ফায়ার ফাইটার। The firefighter worked for 5 hours, অর্থাৎ ফায়ার ফাইটার কারা, হ্যাঁ ওই তোমার ফায়ার ফাইটার দেখো না, তারা হচ্ছে ওয়ার্ক ফর 5 hours, 5 ঘন্টা যাবত কাজ করছে বা কাজ করেছিল, টু ড্যাশ দ্য ব্লেজ, অর্থাৎ কি জ্বলন্ত আগুন, আগুন শিখা কি নেভানোর জন্য। এখন তোমাকে জানতে হবে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বেঙ্গলি মিনিং হচ্ছে আগুন নিভানো, সেটা জানতে হবে। তাহলে আমাদের অপশনে কি কি আছে দেখো, পুট অফ, একটা আছে কি পুট অফ। পুট অফ শব্দের অর্থ কি, মনে করো এটা হচ্ছে টাইপ অফ কি খুলে ফেলার মতো, যে পুট অফ খুলে ফেলা, হ্যাঁ। আচ্ছা, তারপর যদি আসি যে দেখো পুট ওয়ান, পুট ওয়ান এটা আছে। তারপর হচ্ছে তোমার অপশনে আছে পুট ইন এবং লাস্ট হচ্ছে পুট আউট। এই সবগুলোর ভিতরে আমাদেরকে এক্সপ্লেইন করে পড়তে হবে। দেখো, অপশনে পুট অন শব্দের অর্থ কি পরিধান করা, পুট অন শব্দের অর্থ কি পরিধান করা, যে পুট অন দ্য প্রেয়ার ক্যাপ, তোমার নামাজের টুপিটা পরিধান করো, অথবা পুট অন দ্য ড্রেস, হ্যাঁ ড্রেসটা পরে ফেলো। তারপর কি পুট অফ, পুট অফ শব্দের অর্থ কি, এটা হচ্ছে কি খুলে ফেলা, যে পুট অফ ইউর ড্রেস, তোমার ড্রেসটা কি খুলে ফেলো। আচ্ছা, তারপর যদি আমরা যদি বলি যে পুট ইন, পুট ইন শব্দের অর্থ হচ্ছে স্থাপন করা, কোনো কিছু স্থাপন করা, হচ্ছে পুট ইন। এবং ফাইনালি পুট আউট, পুট আউট মানে কি নিভিয়ে ফেলা, হ্যাঁ কোন আগুনকে। তাহলে এটা সিম্পল যায় টু পুট আউট দ্য ব্লেজ, অর্থাৎ কি জ্বলন্ত আগুনটাকে নিভিয়ে ফেলা।
তাহলে আমাদের আনসার হবে পুট আউট। ক্লিয়ার? ওকে, আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, তো মোটামুটি আমরা যদি দেখি, এগুলাই ছিল আমাদের মোটামুটি আজকের তোমার হচ্ছে ইংলিশ পার্টের যে কোশ্চেন গুলা, সেগুলা আমরা হচ্ছে 1 বাই 1 প্রতিদিন, অর্থাৎ তোমার রাত 9টায় ইনশাল্লাহ আমাদেরকে তুমি এই যে ভীষণ হিউম্যানিটিস এই পেজ থেকে লাইভে পাবা। এবং তোমাদের ফ্রেন্ডস যারা থাকে, তোমাদের রিলেটিভস যদি কেউ পরিচিত কেউ থাকে যারা এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে বা অথবা ইচ্ছা আছে, সো ইউ ক্যান ইনফর্ম দেম অ্যাবাউট আওয়ার পেজ। ইনশাল্লাহ আমরা হচ্ছে প্ল্যান ওয়াইজ এবং প্রত্যেক স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধরে ধরে পড়াবো। আজকে জাস্ট কোশ্চেন গুলা দেখালাম, এবং আজকের এই কোশ্চেন গুলো থেকে আমরা একটা সামারি করতে পারি। হ্যাঁ, সামারি গুলা কি দেখো, কতগুলা পয়েন্ট থেকে তোমাদের লাস্ট ইয়ারের কোশ্চেন টাচ করছে। প্রথমত আমরা যদি দেখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অনেকগুলা 4 থেকে 5টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আমরা কয়েকটা কোশ্চেন কিন্তু অ্যান্সার করছে। হ্যাঁ, এটা আচ্ছা। তারপরে যদি আমরা দেখি কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সেস, এটা থেকে কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন আসছে। এরপরে ইউজ অফ টেন্স, ইউজেস অফ টেন্স, অর্থাৎ টেন্সের যে ব্যবহার, হ্যাঁ, এগুলো থেকে কয়েকটা কোশ্চেন আসছে। আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখি সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম খুব ইম্পর্টেন্ট কিন্তু, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2-3টা কোশ্চেন আসছে। আচ্ছা, তারপর হচ্ছে ফিগারস অফ স্পিচ, ফিগারস অফ স্পিচ। হ্যাঁ, তারপর যদি আমি আরো বলি, এই তো এগুলো থেকে মোটামুটি তোমাদের কোশ্চেন গুলা আসছে। এখন তুমি দেখো কয়েকটা টপিক থেকে কোশ্চেন আসছে, 15টা এমসিকিউ আসছে, এবং রিটেন সাইড তো আলাদা, রিটেন সাইড পড়ে আলাদা। সো ফিগারস অফ স্পিচ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কন্ডিশনাল সেন্টেন্সেস, হ্যাঁ, তারপর সিনোনিম অ্যান্টোনিম, ইউজ অফ টেন্স, 1 2 3 4 5 6 5টা কি 6টা টপিক থেকে মোটামুটি 15টা এমসিকিউ আসছে। এখন তুমি একটু হিসাব করে দেখো, যদি জিনিসটা এমন হয় যে তোমার স্পেসিফিক টপিক, যেখানে যে টপিকগুলো টাচ করলেই তুমি অ্যান্সারগুলো পেতে পারো, অথবা এক্সামে তুমি ওই কোশ্চেন টাইপগুলো পেতে পারো, সো আমরা সেগুলো প্র্যাকটিস না করে আমরা কেন চারদিকে হাজিবাজি ঘুরে বেড়াবো? তো লাভ আছে? দেয়ার ইজ নো বেনিফিট হিয়ার। সো আমাদের আসলে সেই টপিকগুলো টাচ করতে হবে যেগুলো আসলে আমাদের এক্সামের জন্য প্রয়োজন। হ্যাঁ, আমরা হচ্ছে তোমাদেরকে, বিশেষ করে আমি হচ্ছে তোমাদের বাংলা, ইংলিশ এবং জিকে এই 3টার ইনস্ট্রাক্টর হিসেবে, এবং আমার সাথে সাথে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ গত বছর যারা পরীক্ষা দিয়েছে বা আরো সিনিয়র যারা আছে তারাও এখানে ক্লাস নেবে ইনশাল্লাহ। তো তোমরা হচ্ছে যদি এই ক্লাসটা দেখে থাকো লাস্ট পর্যন্ত, আমি তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, তোমাদের পরিচিত ফ্রেন্ডস যারা আছে এই বছর ইউনিভার্সিটি পরীক্ষা দেবে ঢাকা ইউনিভার্সিটিতে, সো ইউ ক্যান মেনশন দেম, ইউ ক্যান ইনফর্ম দেম অ্যাবাউট আওয়ার পেজ। আমাদের ক্লাসগুলো কিভাবে কি হবে আমরা শিডিউল ওয়াইজ খুব শীঘ্রই এবার শর্ট টাইমে দিয়ে দেবো অবশ্যই, ঠিক আছে? তো হচ্ছে আজকে আমরা মোটামুটি এই পর্যন্ত ক্লাসটা নিচ্ছি, ইংলিশটা এই পর্যন্ত। এবং হচ্ছে আমি আরেকটু ক্লাসটা দীর্ঘায়িত করব, সেটা হচ্ছে তোমাদের জিকে পার্টটা। হ্যাঁ, জিকে পার্ট থেকে আসলে কোথা থেকে কোশ্চেন গুলো আসে আমরা দেখো, ওই যে কোশ্চেন গুলা ইংলিশের কোশ্চেন গুলা সামারাইজ করছে, অর্থাৎ কোথা থেকে কোশ্চেন গুলো আসছে। তো আমরা যদি একটু সর্ট আউট করি, ফিগারস অফ স্পিচ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর কন্ডিশনাল সেন্টেন্সেস, ইউজেস অফ টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, এই যে কয়েকটা সেন্টেন্স থেকে দেখো 10 থেকে 12টা প্লাস কোশ্চেন এখানে আসছে। এখন আমি যদি 5-6টা টপিক এরকম প্রত্যেকবার 5 থেকে 6টা টপিকেই ধরে দিয়ে কোশ্চেন আসে, সো অন অ্যান এভারেজ আমি যদি দেখা যাচ্ছে 10 থেকে 12টা টপিক খুব ভালোভাবে ডিপলি যদি শেষ করি, তাহলে ইনশাল্লাহ তুমি হচ্ছে 15টা এমসিকিউর ভিতরে 12 প্লাস ড্যাম 12 প্লাস ইনশাল্লাহ তুমি অবশ্যই পাবা এই মাঠে। এবং রিটেন সাইডে আমাদের যে আমি বলে রাখি প্রথমে, রিটেন সাইডে তোমাদের হয়তোবা কোন একটা দিতে পারে, প্যারাগ্রাফ দিতে পারে, অথবা একটা শর্ট কম্পোজিশন দিতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে সেন্টেন্স মেকিং দিতে পারে। এই যে প্রত্যেকটা বিষয়ের উপর আমি হচ্ছে ধরে ধরে তোমাদেরকে করাবো ইনশাল্লাহ। ওকে, সো তোমরা হচ্ছে লাস্ট পর্যন্ত থাকবা অবশ্যই, আমাদের ক্লাসের এ টু জেড মোটামুটি যতটুকু করাবো আমরা সেগুলো থাকলে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা তোমাদের যেটাকে বলে জিকে যে পার্টটা, হ্যাঁ, জিকে পার্টটা জাস্ট দেখবো কোথা থেকে কোশ্চেন গুলো আসছে। হ্যাঁ, আমরা একটু শর্ট করে একটু দেখবো জিকে পার্টগুলো। আচ্ছা, তো আমাদের প্রথম যে জিকে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে শাহ-ই বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? এই কোশ্চেন অ্যান্সার তুমি ভালো মতোই জানো যে সেটা হচ্ছে তোমাদের কি বলে শামসুদ্দিন ইলিয়াস শাহ।
এটা অবশ্য নলেজ বেস কোশ্চেন, বাট তোমাকে দেখতে হবে এই কোশ্চেনটা কোথা থেকে আসছে। বাংলাদেশের যে পূর্ব পরিচিতি যেটা, হ্যাঁ পূর্ব পরিচিতি অর্থাৎ বিভিন্ন রকম রাজ্য বা আমলের শাসন আমল, যেটা বাংলাদেশের শাসন আমল ছিল না, 71-এর পূর্বে বিভিন্ন শাসন আমল ছিল, সেই শাসন আমলের পার্ট থেকে এই কোশ্চেনটা আসছে। আচ্ছা, তারপর দেখো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তোমরা জানো জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত, এবং এই যে এটা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে এই কোশ্চেনটা আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো সামাজিক বিবর্তনবাদ এই তত্ত্বের প্রবক্তা, এটা হচ্ছে কিছুটা সোশিওলজি টাইপ কোশ্চেন। তোমাদের আর্টস বা হিউম্যানিটি ডিপার্টমেন্টে বা বিভাগে যারা অধ্যয়নরত, তোমরা হচ্ছে এইচএসসিতে তোমাদের সামাজিক বিজ্ঞান বা সামাজিক যে পাঠগুলো ছিল, ঠিক আছে, পৌরনীতি বলো বা এই টাইপের কোশ্চেন থেকেই, অর্থাৎ বই থেকে এই কোশ্চেনটা আসছে। অর্থাৎ সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা এটা হচ্ছে হারবার্ট স্পেন্সার, ঠিক আছে। আচ্ছা, বিখ্যাত ট্রয় নগরী, ট্রয় নগরী কোন দেশে জানো? ট্রয় নগর হচ্ছে ইস্তাম্বুল, তুরস্ক, যেটাকে বলা হয় টার্কিশ বা তুরস্ক, এখানে অর্থাৎ ট্রয় নগর অবস্থিত। আচ্ছা, তারপরে আমি আরো কিছু তোমাদের হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে এই ইস্তাম্বুলের পূর্ব নাম হচ্ছে কি কনস্ট্যান্টিপল, কি বলা হয় কনস্ট্যান্টিপল, এবং এটা হচ্ছে ইস্তাম্বুল ইউরোপের ভিতরে অনেকটা অবস্থিত, এবং ইউরেশিয়ান রাষ্ট্র তুরস্ক ও রাশিয়া, ইউরেশিয়ান রাষ্ট্র কি তুরস্ক এবং রাশিয়ার সমন্বয়। আচ্ছা, এবং তুমি দেখো আমি যদি আবার বলি আফ্রো এশিয়ান রাষ্ট্র কোনটা? মিশর। আফ্রিকা এবং কি এশিয়ান, এই দুটো মাঝামাঝি রাষ্ট্র হচ্ছে মিশর। ঠিক একইভাবে অর্থাৎ কি বলে তুরস্ক এবং রাশিয়া, এটাকে বলে ইউরেশিয়ান রাষ্ট্র। আচ্ছা, গণতন্ত্রের সূতিকাগার এটাকে বলা হয় গ্রিসকে। তারপর হচ্ছে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার এটাকে বলা হয় যুক্তরাজ্য। তার দুটো জিনিস, একটা হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার, হ্যাঁ এটাকে বলা হয় গ্রিসকে, এবং আধুনিক গণতন্ত্রের সূতিকাগার সেটা হলো যুক্তরাজ্য। আচ্ছা, সিটি অফ কালচার বলা হয় ফ্রান্সের প্যারিসকে, কি বলা হয় ফ্রান্সে প্যারিসকে। আচ্ছা, ইউরোপের বুট বলা হয় ইতালিকে, কাকে বলা হয় ইতালিকে। এই যে জেনারেল নলেজ গুলো এগুলো কিন্তু জানা প্রয়োজন। তারপর দেখো আধুনিক গণতন্ত্রের জনক কে? জন লক। এবং আমরা যদি বলি গণতন্ত্রের প্রবর্তক কে? আব্রাহাম লিঙ্কন, ঠিক আছে। তো ওনার থেকে শুরু হয়েছে, বাট আধুনিক গণতন্ত্রের জনক কে? জন লক। আচ্ছা, এখন আমরা হচ্ছে কতগুলো সভ্যতা নিয়ে পড়বো, অর্থাৎ আমরা জানি যে আমাদের পূর্ববর্তী অর্থাৎ হিউম্যান সিভিলাইজেশনে বিভিন্ন নদী কেন্দ্রিক বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল, ঠিক আছে। তো আমরা এখানে একটু জিকে এটা লিখে রাখি, জিকে, তাই না? আচ্ছা, সো আমরা জানি যে বিভিন্ন রকম সভ্যতা নদী কেন্দ্রিক গড়ে উঠেছিল। ঠিক তার ভিতরে একটা কোশ্চেন আসছে যে মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত কোন দেশ? মেসোপটেমিয়া, এইটার অ্যান্সার দেখো তুরস্ক আছে, ইরাক আছে, সিরিয়া আছে, মিশর আছে। এবং আমি তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে ইরাক। কোনটা হবে? ইরাক। কারণ মেসোপটেমিয়া সভ্যতা ছিল ইরাক, তারপর হচ্ছে সিরিয়া, তুরস্ক, ইরান এবং কুয়েত, এটা অনেকটাই এইগুলো সমন্বয়। কিন্তু বেশিরভাগ অঞ্চল তোমার যখন অপশন গুলোতে থাকবে তুমি দেখবা সবগুলো অ্যান্সার মনে হবে কারেক্ট, কিন্তু তোমাকে চিন্তা করো ভৌগোলিক ভাবে কোন পার্টে বা কোন দেশের ভিতরে বড় অংশ পড়ে আছে। অর্থাৎ এই যে মেসোপটেমিয়া সভ্যতার কোন সব থেকে বড় অংশ কোন দেশে? সেটা হচ্ছে ইরাকে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আরো কতগুলো সভ্যতা আছে। ব্যাবিলনীয় সভ্যতা, হ্যাঁ এই ব্যাবিলনীয় সভ্যতা অর্থাৎ তোমার এই যে কোথায় গড়ে উঠেছিল? এটা হচ্ছে হাম্মুরাবি, ঠিক আছে, হাম্মুরাবিতে গড়ে উঠেছিল। আচ্ছা, তারপর হচ্ছে অনেকগুলো সভ্যতা আছে, আক্কাদীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা, এগুলা। আচ্ছা, তারপর যে কোশ্চেনটা, হায়ারোগ্লিফিক কোন সভ্যতার লিখন পদ্ধতি? কি বলা হয়? হায়ারোগ্লিফিক কোন সভ্যতার লিখন পদ্ধতি? আচ্ছা, এটা হচ্ছে মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি, অর্থাৎ রাইটিং যে সিস্টেম সেটা। তারপর দেখো স্টারলিং, এটা হচ্ছে রিসেন্ট কোশ্চেন। আচ্ছা, এতক্ষণ আমরা যে কোশ্চেন গুলো সলভ করলাম সেটা হচ্ছে কি বিভিন্ন রকম সভ্যতা, ইতিহাস, ঐতিহ্য, হ্যাঁ অর্থাৎ পূর্ববর্তী সভ্যতা কোথায় গড়ে উঠেছিল সেখান থেকে দেখো তিনটা কোশ্চেন আসছে, ধরে ধরে তিনটা কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে যে কোশ্চেনটা আসছে রিসেন্ট, স্টারলিংক অর্থাৎ তোমার হচ্ছে মার্ক জাগারবার্গের যে স্টারলিংক যেটা, হ্যাঁ সরি মার্ক জাগারবার্গ নাকি স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা, হ্যাঁ সো আচ্ছা যাই হোক, সো ওইটা হচ্ছে মেইনলি স্পেস এক্স এর মালিকানার এটা অন্তর্ভুক্ত। সেটা তোমার হচ্ছে স্টার, এটা হচ্ছে একটা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান যেটা। আচ্ছা, এরপর দেখো রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? আচ্ছা, এখন যদি তুমি দেখো কোন কোন দেশ একদম ফ্রন্টলি সামনে যে সমর্থন করেছিল বলতো? বেলারুশ, হ্যাঁ আচ্ছা, রাশিয়ার একটা পূর্ববর্তী একটা পার্ট বলা হয়। আচ্ছা, চায়না, চায়না তো মনে করো যে কাহিনী হচ্ছে চায়না হচ্ছে রাশিয়ার পার্ট নাই, এবং আমেরিকা হচ্ছে এদিকে কি
তোমার ইউক্রেনের পার্ট নিছিল, অর্থাৎ এদের সমর্থন নিছিল আমেরিকা এবং রাশিয়ার সমর্থন নিয়েছিল চায়না। তারপর হচ্ছে উত্তর কোরিয়া কিং জং উন এবং সে কিন্তু তোমার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুবই ক্লোজ একজন ফ্রেন্ড, সো অবশ্যই তার সমর্থন গেছিল। এখন বেলারুশ আছে, চীন আছে, উত্তর কোরিয়া আছে, লাস্ট যেটা হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি কিন্তু সাধারণত কোন ধরনের সমর্থনে যায় না, কারণ হাঙ্গেরি একটা ছোট দেশ, তো সেই হিসেবে তারা নিউট্রাল থাকার চেষ্টা করছে, যেমন বাংলাদেশ সবসময় নিউট্রাল একটা ভাব থাকে। আচ্ছা, যুক্তরাষ্ট্রে তারপর নেক্সট কোশ্চেন যেটা, যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি, গ্র্যান্ড ওয়ার্ল্ড পার্টি। তোমরা যুক্তরাষ্ট্রে যদি কোনো পার্টি থাকে সবার আগে কার কথা মনে রাখবে? ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পের যে রিপাবলিকান পার্টি, হ্যাঁ এই রিপাবলিকান পার্টি কিন্তু যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি হিসেবে পরিচিত। আচ্ছা, তারপর যদি আমরা বলি বর্তমান যে রিসেন্ট টপিক গুলো থেকে কিন্তু ভালো কোশ্চেন আসতেছে, হ্যাঁ রিসেন্ট টপিক থেকে। সো তোমরা হচ্ছে রিসেন্ট যত প্রকারের জোবাইস যে একটা রিসেন্ট বের হয়, অথবা বিভিন্ন রকম যে পাবলিকেশন আছে তাদের রিসেন্ট প্রত্যেকটা মাসে মাসে একটা রিসেন্ট বই বের হয়, এই বইগুলো অবশ্যই তোমরা পড়ে ট্রাই করবা। এবং তোমরা হচ্ছে দেখো রেগুলার নিউজ গুলো দেখা ট্রাই করবো, অথবা পত্র পত্রিকা যদি পসিবল হয় এটা দেখা ট্রাই করো। আচ্ছা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে নারী উপদেষ্টা কয়জন? সেখানে হচ্ছে 4 জন। কয়জন? 4 জন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এবং এই 4 জন কারা কারা আছে তোমরা কি জানো? যেমন দেখো, পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থাৎ পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় যেটা, তারপর পানি সম্পদ মন্ত্রণালয়, তারপর হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এইগুলো আর কি। আচ্ছা, অলিম্পিকের যে 5টা তারকা, 5টা চক্র, এই 5টা চক্রতে কি প্রতিনিধিত্ব করে জানো? 5টা কন্টিনেন্ট, অর্থাৎ 5টা মহাদেশকে প্রতিনিধিত্ব করে। আচ্ছা, আমরা যদি আরো বলি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কয়েকটা কোশ্চেন আসছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ছাত্রী কে ছিল, বা ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড যত কোশ্চেন আছে এগুলো সবার আগে জানতে হবে। কারণ তুমি যে ইউনিভার্সিটি এক্সাম দিতে যাচ্ছ সেই ইউনিভার্সিটির বায়োগ্রাফি সম্পর্কে মাস্ট জানতে হবে, সেই ইউনিভার্সিটি কোথায় কি, সেই ইউনিভার্সিটিতে কতগুলো ভাস্কর্য আছে, সেই ভাস্কর্যগুলোকে ভাস্কর কারা কারা, হ্যাঁ কোথায় কি কে লিখছে কি না লিখছে, এই যে সেই ইউনিভার্সিটি রিলেটেড A to Z কোশ্চেন পড়তে হবে। আচ্ছা, এখন কোশ্চেন আসছে 12 ভূয়াদের মধ্যে, অর্থাৎ বাংলার যে পূর্বকার শাসন আমল, সেই 12 ভূয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার সমাধি রয়েছে? ঈশা খাঁর। কার রয়েছে? ঈশা খাঁর রয়েছে। আচ্ছা, তারপর ফ্যাসিবাদের জনক, ফ্যাসিবাদের জনক কে বলতো? ফ্যাসিস্ট হাসিনা না, সেটা ফ্যাসিবাদের জনক হচ্ছে বেনিতো মুসোলিনি, বেনিতো মুসোলিনি। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী কত নম্বর সেক্টরে যুদ্ধ করছিলেন? অর্থাৎ নৌপথ যেটা, সেটা 10 নম্বর সেক্টরে দেওয়া হয়েছিল। এবং এখানে কিন্তু সেক্টর কমান্ডার বা কোন এরিয়া কত নম্বর সেক্টরের ভিতর, এরকম জানা খুব ইম্পর্টেন্ট। আমরা জিকে ক্লাসগুলোতে এগুলো ক্লিয়ার করে দেবো, অর্থাৎ 1 থেকে 10 বা 11 নম্বর সেক্টর পর্যন্ত কারা কোথায় ছিল, বা কোন এরিয়া বা কোন লোকেশন কোন সেক্টর আন্ডার ছিল সেটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখো 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান, টাইটান কি ছিল? টাইটানিক নাম শুনে তো বুঝতে পারতো, এটা হচ্ছে ডুবোজান ছিল, এক ধরনের সাবমার্সিবল, যেটা পানির নিচে যাচ্ছে বা সাবমেরিন টাইপ, বুঝছো? আচ্ছা, বিশ্বের প্রথম নারী, অর্থাৎ মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিল বলতো? বেনজির ভুট্টো। কে ছিল? বেনজির ভুট্টো। আচ্ছা, তার রিসেন্ট টপিক থেকে আরো একটা কোশ্চেন, অর্থাৎ বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি, 25তম প্রধান বিচারপতি রিসেন্ট যিনি হয়েছেন তার নাম হচ্ছে সৈয়দ রিফাত হোসেন। সৈয়দ কে? রিফাত হোসেন। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বলতো? তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ, যে আমরা যখন 9/11 তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, ঠিক এই যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা হয়েছে পঞ্চদশ সংসদের মাধ্যমে, অর্থাৎ 15তম সংশোধনীর মাধ্যমে এটা বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান জানো? পাঙ্গন। কোনটা? পাঙ্গন, এটা হচ্ছে মুসলমান। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 3-0 থিওরি, হ্যাঁ 3-0 থিওরির ভিতর কোন কোন গুলো আছে ভালো করে খেয়াল রাখতে হবে। অর্থাৎ 0 পভার্টি মানে কি? শূন্য দারিদ্র, যেটা। দেন 0 আনএমপ্লয়মেন্ট, শূন্য বেকারত্ব, অর্থাৎ কোন যুবক কি বেকার থাকবে না। আচ্ছা, তারপর হচ্ছে 0 নেট কার্বন এমিশন, অর্থাৎ শূন্য কার্বন নির্গমন, অর্থাৎ কোন রকমেই কার্বন এমিশন অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নির্গমন হবে না। এই তিনটা হচ্ছে যে 30 ফর্মুলা। তাহলে বাকি একটা অপশন আছে শূন্য খোদা, অর্থাৎ কি এটা হবে না। আচ্ছা, তারপর আমরা যদি আরেকটু গল্প করি, সেটা হচ্ছে শহীদ, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম শহীদ আমাদের শহীদ আবু সাইদ। তো তার নাম, অর্থাৎ তাকে নিয়ে একটা অঙ্কিত একটা শিল্পকর্ম অঙ্কন করা হয়েছে এবং সেটার নাম দেওয়া হয়েছে উন্নত মমশির। উন্নত মমশির, এটার শিল্পী হচ্ছে শহীদ কবির। ভালো করে খেয়াল রাখো, শিল্পীকে শহীদ কবির। এবং শহীদ আবু সাইদ শহীদ হয়েছে 2024 সালে 16 জুলাই। এবং তার এই যে মৃত্যু, অর্থাৎ সে যে
শাহাদাত বরণ করেছেন, তাকে গুলি করা হয়েছিল পুলিশের দ্বারা। এই যে ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকেই বাংলাদেশে আসলে পুরো দমে আন্দোলন বেগবান হয়ে পড়ে, অনেক বেশি ছাত্র জনতা মানে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে। আচ্ছা, এবং তিনি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেখানকার ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ব্লু অর্থনীতি। ব্লু অর্থনীতি আসলে কোনটির সাথে সম্পর্কযুক্ত? ব্লু। আচ্ছা, তোমরা দেখবা, তোমরা যদি কেউ সাগরে যেয়ে থাকো, বিশেষ করে কক্সবাজার যদি যেয়ে থাকো, তো দেখবা সেখানে সাগরের পানিটা অনেকটা ব্লু, হ্যাঁ, কিছুটা নীল টাইপ। সো ব্লু অর্থনীতি হচ্ছে সমুদ্র সম্পদের সাথে রিলেটেড। আচ্ছা, আমাদের এখানে ফরেস্ট রিসোর্স যেটা বনজ সম্পদ, তারপর হচ্ছে তোমার মিনারেল রিসোর্স যেটা খনিজ সম্পদ, তারপর ফিশারিজ রিসোর্স কি মৎস্য সম্পদ, এবং এখানে মেরিন রিসোর্স মানে কি সমুদ্র সম্পদ। তাহলে ব্লু অর্থনীতি হচ্ছে মেরিন রিসোর্সের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি। আচ্ছা, ব্রিক, BRIC, এই যে ব্রিক একটা সংস্থা, কিন্তু এই ব্রিক BRIC প্রথমে 4টা দেশ নিয়ে গঠিত হয়েছিল। পরবর্তীতে যখন আরেকটা দেশ যোগদান করে তখন এটা ব্রিক থেকে ব্রিক্স হয়ে যায়, BRICS, ব্রিক্স। এই ব্রিক্স দ্বারা কি বোঝায় দেখো, BR, বি তে হচ্ছে ব্রাজিল, আর হচ্ছে রাশিয়া, আই তে হচ্ছে ইন্ডিয়া, এবং সি তে হচ্ছে চায়না, সর্বশেষ সাউথ আফ্রিকা এর সাথে জয়েন করে, সেখানে ব্রিক থেকে ব্রিক্স হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, তো ব্রিক সম্পর্কিত আমরা বলি 2009 সালে 16 জুন, কি বললাম, 2009 সালে 16 জুন এটা গঠিত হয়, এবং ব্রিক থেকে ব্রিক্সে কনভার্ট হয় 2010 সালে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকার যোগদানের মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে। আচ্ছা, ওয়ান বেল্ট ওয়ান রোড এটা হচ্ছে একটা সিস্টেম বা প্রকল্প যেটা চায়নাতে এটা গ্রহণ করা হয়েছে। আচ্ছা, তোমরা জানো বেশ কিছু নাকি ইসরায়েল এবং হামাস বড় একটা যুদ্ধের মাধ্যমে দিয়ে ঘটে গেছে বা চলছে। সো ওই টাইমে যখন অর্থাৎ ইসরায়েল হামাসদের উপর, অর্থাৎ ফিলিস্তিনি বা গাজার বাসীদের উপর যখন অত্যাচার চালায় বা বোমাবর্ষণ করে, ঠিক তারই এগেইনস্টে বা তারই প্রতিরোধে হামাস বাহিনী অর্থাৎ সশস্ত্র যোদ্ধা তারা হচ্ছে উল্টা প্রতিরোধ গড়ে তোলে, এবং তাদের যে পরিচালিত যে কি বলা হয় যে ওটাকে কি বলা হয় আক্রমণ, হ্যাঁ, সেটা হচ্ছে কি বা অভিযান, যেটাকে বলা হয় অপারেশন আল-আকসা ফ্লাড, অপারেশন আল-আকসা ফ্লাড। আচ্ছা, সো এইটার যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়েছে বেশ কিছুদিন আগে, তোমরা জানো, অর্থাৎ 2024 এবং 25 মে। হ্যাঁ, সো ক্ষমতাচ্যুত হওয়ার এটার এগেইনস্টে কারা কাজ করে, অর্থাৎ কোন বিদ্রোহ সংগঠন, সেটা হচ্ছে হায়াত তাহরি আল শাম, হায়াত তাহরি আল শাম। আচ্ছা, আমি রাষ্ট্র, এইটার উক্তি কে হচ্ছে বা এই উক্তিটা কে দিয়েছে বলো তো? চতুর্দশ লুই। আচ্ছা, তাহলে আমরা কতগুলো কোশ্চেন পেলাম জিকে থেকে, আমরা কতগুলো কোশ্চেন পাইছি। এই কোশ্চেন গুলো যদি আমরা একটু দেখার ট্রাই করি, তাহলে দেখো রিসেন্ট টপিক থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। কোন টপিক? রিসেন্ট টপিক। আচ্ছা, বাংলাদেশের যে পূর্বকার শাসনামল, পূর্বকার শাসন আমল। আচ্ছা, তারপর যদি আমরা বলি আন্তর্জাতিক বিভিন্ন দেশে, হ্যাঁ, আন্তর্জাতিক সংস্থা সম্পর্কিত, আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল আইও যদি বলা হয়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ব্রিক্স একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তো এইরকম বিশেষ করে রিসেন্ট টপিক থেকে অনেক বেশি কোশ্চেন ছিল। তারপর বাংলাদেশ সম্পর্কিত দু একটা কোশ্চেন ছিল, তোমরা দেখছো, এবং আন্তর্জাতিক সম্পর্কিত কয়েকটা কোশ্চেন ছিল, এবং হচ্ছে বিশেষ করে বাংলা শাসনামল বা কারা কোথায়, এবং হচ্ছে যে ইউনিভার্সিটি পরীক্ষা দিবা সেই ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে হলে ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড যে জেনারেল নলেজ গুলো বা জিকে গুলো, এগুলো জানতে হবে। কবে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাগুলোর সময় কারা কারা এসে জড়িত ছিল, তো এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে কোশ্চেন যদি এইভাবে অ্যানালাইসিস করি, তাহলে দেখো আমাদের জন্য একটু সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে? তাহলে হচ্ছে তুমি দেখো ভালো করে আমরা যদি বলি, যদি প্রথম থেকে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ি, আমাদের জন্য একটু সহজ হবে। আমরা কিভাবে পড়তে হবে, কিভাবে আমাদের শর্ট টাইমে সিলেবাস শেষ করতে হবে, এটা জানতে হলে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে। ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস আরো দিয়ে একটা রাখার পরে আমাদের একটা সিলেবাস দেওয়া হবে, সেই সিলেবাস অনুযায়ী রুটিন ওয়াইজ রেগুলার ক্লাস করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো তোমরা আজকে এই পর্যন্ত থাকো। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসগুলো করার জন্য, এবং আজকে বা এই টাইমে যে ক্লাসটা করতে পারো নাই, তারা নেক্সট যখন আমাদের এই ক্লাসটা আপলোড হবে, অর্থাৎ পেজে আবার নতুন করে আপলোড হবে, সো সেই পর্যন্ত অবশ্যই তোমরা নেক্সট যখন সামনে পাবে অবশ্যই ক্লাসটা করে নেবে ইনশাআল্লাহ। ঠিক আছে? অনেক বেশি উপকৃত হবে আশা করছি, এবং ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে অবশ্যই আমাদের প্ল্যাটফর্মের সাথে থাকবে ইনশাআল্লাহ।
ঠিক আছে, তোমাদের গাইডলাইন থেকে শুরু করে পিডিএফ ম্যাটেরিয়ালস বা হ্যান্ড নোট যেটাকে বলো না কেন সবকিছু দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।